আসসালামু আলাইকুম। আমি নূরজাহান ইউকে থেকে বলছি। আপনাদের বাংলাদেশের যে স্টুডেন্ট সমন্বয়কারীরা আছেন তাদের সবার কাছে আমি শুভেচ্ছা জানাই এবং আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার কিছু কিছু বিষয় আপনাদের কাছে বলার ছিল। যেমন ধরেন আমার একটা বিষয় আসলে বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা আসলে খুব ভালো একটা কাজ করেছেন। স্বাধীনতা গেইন করা কিন্তু অনেক সময় খুব ইজি হয়, কিন্তু রক্ষা করাটা খুব কঠিন। এখন আমাদের এই স্টুডেন্ট যারা আছেন তারা আসলে যেভাবে আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে একটা বিশেষ অবদান রেখেছেন, তাদের অনেকেরই প্রাণ চলে গেছে। এর আগেও অবশ্যই এই জিনিসটা হয়েছে, কিন্তু সেভাবে কখনো এই আগের আন্দোলনটা এভাবে যেতে পারেনি, এতটা এগুতে পারেনি। স্পেশালি যখন হেফাজতে ইসলামের 10,000 বাচ্চা কাচ্চা মারা গেছে, মানে স্টুডেন্ট মারা গেছে, হেফাজতে ইসলামের মাদ্রাসা স্টুডেন্ট। আর এখন আমাদের জেনারেল লাইনের অনেক স্টুডেন্ট আসলে মারা গেছেন। তো আমি যারা মারা গেছে, শুধু স্টুডেন্ট না, আমি এখানে দেখেছি যারা সাধারণ চাকরিজীবী ছিলেন তারাও শেষের দিকে মারা গেছেন। অনেক শিশু মারা গেছে। এই স্বাধীনতায় আসলে আমরা অনেক রক্ত দেখেছি। সো যেহেতু অনেক রক্তের বিনিময়ে আবার আমরা 5 তারিখে স্বাধীনতা পেয়েছি, আমাদের কতগুলো সিদ্ধান্ত নিতে হবে খুব কেয়ারফুলি। যেমন আপনারা একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগ, আমি যখন জয়ের একটা স্পিচ দেখেছি, জয় কিন্তু সেখানে আমাদের সবাইকে চ্যালেঞ্জ করে বসেছে। জয় কিন্তু সেখানে খুব সিরিয়াসলি বলেছে যে সে দেখবে কি করে দেশটা নতুন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে বা তার যে অ্যাডভাইজার কমিটি আছে তারা কি করে চালায় সেটা দেখে নেবে। এখন কথা হচ্ছে জয়, যেটা আমার খুব রাগ হয়েছে এক ব্যাপারে, যে সেটা হচ্ছে জয় আমাদেরকে বেঈমান বলে, বাংলাদেশের আমরা জাতি হিসেবে বেঈমান হিসেবে সে বলেছে। আর আমাদেরকে বেঈমান বলাতে আমি জানি না, আমি বিশ্বাস করি যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি ন্যাশনালিটি, তাদের সবারই এই জিনিসটা খুব খারাপ লাগবে। কারণ আমরা কখনোই বেঈমান জাতি ছিলাম না। আর বেঈমান যদি হয়ও আপনাদের আওয়ামী লীগের আমলে, জয়কে বলবো, জয়ের মা শেখ হাসিনাকে বলবো, আপনারা আপনাদের ফ্যামিলি মানুষকে কি করে করাপশন করতে হয় সেটা শিখিয়েছেন। যেমন জয়ের নানা শেখ হাসিনার বাবা শেখ মুজিব, উনিই কিন্তু শিখিয়েছেন কি করে করাপশন করতে হয়। কারণ ওনার ছেলে যখন ভোট পাচ্ছিলেন না, উনি ছেলেকে অ্যাডভাইস করেছিলেন ব্যালট বাক্সটা তার বাসায় নিয়ে আসতে, এবং সেভাবেই কিন্তু তার ছেলে তখন ইলেকশনে জিতে যান। এখন তার ফ্যামিলি থেকেই কিন্তু প্রথমে আমরা যতদূর জানি ব্যাংক ডাকাতি তার ফ্যামিলি থেকে হয়েছে। আর শুধু তাই না, তার ছেলের যন্ত্রণায়, ওই সময় শেখ মুজিবের ছেলের যন্ত্রণায়, জয়ের মামার যন্ত্রণায় অনেক মেয়েই কিন্তু তারা ইউনিভার্সিটি যেতে পারেনি বা তারা উচ্চ মাধ্যমিক এডুকেশন নিতে পারেনি। কারণ ওনার কাউকে পছন্দ হলেই উনি তুলে নিয়ে গেছেন, উনি রেপ করে গেছেন। সো একজন রেপিস্ট যখন মানে মানুষের কাছে খুব প্রিয় পাত্র হয়, তখন বুঝতে হবে সেই মানুষটার কতটুকু এথিক্যাল, মানে কতটুকু এথিক্স আছে সেটা বুঝে নিতে হবে সবাইকে। যাদের সামান্যতম মানবতা আছে ভিতরে, যারা মানুষ বলে নিজেকে দাবি করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন কেন শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টে এভাবে মারা হয়েছে। কারণ আপনি যদি কোনো জাতিকে অপ্রেস করে যান কন্টিনিউয়াসলি ফর এ লং টাইম, এবং আপনি আপনার বাকশালকে এক নায়কতন্ত্র, আপনি ডেমোক্রেসি ধুলোয় মিশিয়ে দিতে চান, আপনি ডিকটেটর হিসেবে সারা জীবন থাকতে চান, আর আপনি ইংল্যান্ডের কিং ফ্যামিলির মতো সব কিছু শোষণ করতে চান, আনফর্চুনেটলি কিং ফ্যামিলি তারা নিজেরাও অনেক কিছু থেকে সরে এসছে। আপনার বুঝতে হবে ডেমোক্রেসি মানে এই না যে আপনি আপনার ফ্যামিলি মেম্বার একজনের পর একজন আপনাকে কর দিতে হবে। এটা তো ঠিক না। আপনার ফ্যামিলি ভাতা নিয়েছে কারণ আপনার বাবা, আপনি মনে করেন, শেখ হাসিনা মনে করেছেন তার বাবা দেশের স্বাধীনতা নিয়ে এসেছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, স্টুডেন্টরা সবাই নেমে গেছেন এবার, তারপরে প্যারেন্টসরা নামলেন, তারপরে টিচাররা নেমে গেলেন, তারপরে যারা মানে বিভিন্ন স্তরে যারা আছেন তারাও নেমে গেছেন।
তারপর স্বাধীন হয়েছে, স্টুডেন্টরা ডাক দিয়েছেন, ঠিক আছে? শেখ মুজিব কিন্তু কখনো স্বাধীনতা চায়নি, আমি যতদূর জানি উনি কখনোই স্বাধীনতা চাননি। ওনার যেই প্রস্তাবনা ছিল ওগুলো যদি আপনারা ভালো করে মানে দেখে নেন তাহলে দেখবেন তার কোনো, ওনার যে 11 দফা দাবি ছিল, 7 দফা দাবি ছিল, একটাতেও স্বাধীনতার কথা বলা হয়নি। সো গো ব্যাক অ্যান্ড ট্রাই টু নো দ্য হিস্ট্রি ফার্স্ট। আর কলকাতায় যারা আছেন আপনারা, আমাদের বাংলাদেশি সমন্বয়কারী যারা আছেন স্টুডেন্টরা বা যারা অ্যাডভাইজার আছেন, বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছেন, আমি তাদেরকে বলবো আমরা অবশ্যই আপনারা অনেক কৌশল থাকবেন। আর আমাদের দেশের মানুষ যারা এই গভর্নমেন্টকে অনেকদিন ধরে চান এবং স্বাধীনতা চান, স্বাধীনতা পিপাসু যে মানুষগুলো আছেন, স্বাধীনতা ধরে রাখতে চান, তারা অবশ্যই ওনাদেরকে সার্বিকভাবে সাহায্য করে যাবেন। বর্তমান সময়ে আমি দেখেছি স্টুডেন্টরা অনেক গাড়ি ধরেছেন এবং সেই গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে নিয়েছেন। অনেক আওয়ামী লীগ নেতা নেত্রী, অনেক আওয়ামী লীগ যারা লিডার ছিলেন, যারা অনেক বিভিন্ন স্তরে যারা কাজ করেছেন, আওয়ামী লীগকে যারা সমর্থন করেছেন, তারা বিভিন্নভাবে টাকা এদিক থেকে ওদিক করার চেষ্টা করেছেন। সেইভাবে অনেকে, আপনার যদি কোনো কিছু লুকায়িত না থাকে, স্টুডেন্টরা যখন আপনাকে বলছেন আপনার গাড়িটা চেক করবেন, আপনার প্রবলেমটা কী? আমি তো কোনো প্রবলেম দেখি না। আমাকে যদি ইউকেতে কোনো পুলিশ অফিসার বলেন যে আই ওয়ান্ট টু স্টপ অ্যান্ড সার্চ ইউ, আই ডোন্ট হ্যাভ নো প্রবলেম, আই উইল পুট মাই হ্যান্ডস আপ, আই উইল সে দেম ইয়া ইউ কাম অ্যান্ড চেক মি। আমি কিন্তু এটা সবসময় বলি। আমি যেসব জব করি, আমার জবে সিটিসি চেক করতে হয়, অনেক সময় আমার জবে বিপিএসএস চেক করা হয়, আমার জবে সিরিয়াস অনেকগুলো চেক করা হয়, আমার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, আমার জবে দেখা হয় whether I've got any record in my back or not, whether I'm barred to work with the adults or children. Everything has been checked. I always set them hands up. I'm happy. You go ahead and you check me out. I don't really mind. You check my background. You even check in Bangladesh what I have done. So আমার যখন প্রবলেম থাকছে না, আপনাদের গাড়ি যখন ধরছে, আপনারা কেন সেটাতে প্রবলেম ফেস করছেন? আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই বলেছেন যে যখন 32 নম্বরের সবাই 15 অগস্টে সবাই যখন ভিজিট করতে গিয়েছিলেন অনেকে, তাদের মোবাইল চেক করা হয়েছিল। আমি একদিক থেকে মনে করি এই স্টেপটা কিন্তু খারাপ ছিল না, কারণ আওয়ামী লীগ অনেকেই ধরা পড়েছেন দেশে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করার সময়। তারা প্রবলেম ক্রিয়েট করে বিএনপি, জামাত এদের নাম দিচ্ছেন। দুজন তো রিসেন্টলি ধরা পড়েছেন, তারা একজনের দোকানে গিয়ে হামলা করেছেন, সেটা কিন্তু আসলে আওয়ামী লীগ যে নেতা আছেন ওনার আন্ডারই হয়েছে। আর ওই যে কলকাতার একটা মিডিয়া আছে ইউটিউব, ওদেরকে আমি দেখেছি, আজ তাক বাংলা, আজ তাক বাংলার রিপোর্টার যিনি আছেন, হোস্ট যিনি আছেন, ওনাকে বলছি আপনারা কলকাতায় যারা যারা মিডিয়াতে কাজ করছেন দয়া করে যে কোনো ইনফরমেশন ক্রস ভেরিফাই করে আপনারা লেজিট যে ইনফরমেশন আছে, লেজিটিমেট ইনফরমেশন চারদিকে আপনি ছড়িয়ে দেন। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট ডোন্ট ট্রাই টু send any information which is not true, you haven't actually checked, and you are just believing on someone's words where there is no legal evidence. Please do not do this, because it's creating conflict between the Hindus and Muslims, and that's really bad. আপনারা বলছেন আমাদের যে বর্তমান একজন অ্যাডভাইজার আছেন, আমাদের যে অ্যাডভাইজার আছেন উনি আমাদের নজরুল স্যার, আসিফ নজরুল স্যার, আসিফ নজরুল স্যারের এক্স ওয়াইফ। আপনি কি আসিফ নজরুল স্যার থেকে কিছুই শিখতে পারেননি? আপনি দেশকে ভালো না বাসেন, আমাদের এতে কিছুই আসে যায় না। অবশ্য আপনার মতো মানুষ যারা দেশকে ভালোবাসে না, দেশের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করতে চায়, তারাই আসলে রাজাকার। আই এম সরি টু সে, আপনি একজন ট্রেইটর। আপনি দেশের ভেতরে বসে শেখ হাসিনাকে আবার নতুন করে তার জায়গায় নিয়ে আসার জন্য আপনি যে কনস্পিরেসিটা করছেন, দুই দেশের মধ্যে কোন্দল সৃষ্টি করে দিচ্ছেন। ইউ আর ট্রাইং টু ক্রিয়েট কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, হুইচ ইজ রিয়েলি ব্যাড। আপনি আমাদের হিন্দু ফ্রেন্ডদের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট, অবশ্যই আমার যে হিন্দু ফ্রেন্ড আছে সে ওয়েল এডুকেটেড অ্যান্ড শি ওয়াজ এ ম্যানেজার ফর এ ভেরি লং টাইম। আপনার মতো এসব আপনার স্টুপিড টক, আপনাদের আজ তাক বাংলার কথা শুনে বা আপনাদের যেই মিডিয়া, আপনারা ক্যালকাটার কিছু যে মিডিয়া আছে যারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, তাদের কোনো কথাই সে বিশ্বাস করে না।
because we are still having good relation in here. Even if it is in India, yes, we will have good relation. আপনাদের মতো কিছু মানুষের জন্যই দেশে দেশে কনফ্লিক্ট লেগে যায়। আমি জানি না আপনাকে কে কয় টাকা দিয়েছে, অবশ্য আপনি আগে আওয়ামী লীগের নেত্রী ছিলেন, এখন তো আপনার খারাপ লাগবেই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার। আপনি আগে মানুষকে দাবিয়ে নিয়ে বেরিয়েছেন, আপনি আগে এর 12টা বাজিয়েছেন, ওর 12টা বাজিয়েছেন, আর যে কারণেই আজকে আপনি লুকিয়ে থাকতে হচ্ছে। সব ধরনের আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদের কিন্তু লুকিয়ে থাকতে হয়নি। সব ধরনের আওয়ামী লীগের নেতা কিন্তু লুকাচ্ছে না। হ্যাঁ, এটা বলতে পারেন 90%, আপনাদের 95% আওয়ামী লীগের যারা নেতা সমর্থক তারা লুকিয়ে আছেন, কারণ তারা নিজেরাই জানেন তারা কতখানি অরাজকতা এদেশে সৃষ্টি করেছিলেন আগে। কারো কোনো সেট ছিল না। আপনি বলেছেন ওই দেশে কি সুন্দরভাবে আজ তাক বাংলার হোস্টকে যে আমাদের দেশে অনেক কেউ হচ্ছে, বাংলাদেশে ডাকাতি চলছে প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়িতে ডাকাতি লুটতরাজ হচ্ছে, শুধু 5%। আপনি আসলে মনে হয় আপনার রিসার্চ স্কিলস যদি না থাকে, দয়া করে সেই স্কিলসটা অযথা মানে কোনো কিছু করবেন না। যে স্কিলস আপনার নেই, যেটা আপনি প্রেজেন্ট করতে পারবেন না, সেটা আপনি করতে যাবেন না। আপনি কোনো নাম্বার সম্পর্কে আপনার যদি প্রপার কোনো নলেজ না থাকে, আপনি যদি 100% শোর না হন, এই কাজটা করবেন না, সেই ধরনের ইনফরমেশান দেবেন না। দ্যাটস দ্য রং ইনফরমেশন। আপনি মিসলিড করছেন, কলকাতার মুসলিমদেরকে আপনি মিসলিড করছেন, এটা আপনার অন্যায় হচ্ছে। হ্যাঁ, কিছু হিন্দু বাড়িতে আপনার হয়তো সমস্যা হয়েছে, কিছু হিন্দু বাড়িতে আগুন লাগিয়েছে, আমি বলছি না সেটা রাইট, সেটা কখনোই রাইট ছিল না। হিন্দু চেয়ারম্যানকে খুব নিরীহভাবে অত্যাচার করা হয়েছে, ওনাকে হয়তো মেরেও ফেলা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে উনি ছিলেন আওয়ামী লীগ লিডার, উনি অনেক মানুষ খুন করেছেন, ওনার ভয়ে কোনো মানুষ এলাকায় কথা বলতে পারতো না। এজন্যই যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন সবাই তাদের আক্রোশ ছেড়েছে তাদের উপরে। আপনি চিন্তা করে দেখেন, শামীম ওসমান আঙ্কেল যে আছেন, ওনার পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ শামীম ওসমান আঙ্কেল, ওনার অনেক পাওয়ার ছিল, উনি ইভেন অনেক কিছুতে ওনার এলাকায় যে এমপি হয়েছিল তাকেও উনি ঠিকমতো কাজ করতে দেননি। উনি যা বলবেন সেটাই ল। আর এই কারণেই শামীম ওসমান আঙ্কেলের এই ধরনের একটা সমস্যা ফেস করতে হয়েছে। আপনি যখন কাউকে অপ্রেস করে রাখবেন তখন সে কয়দিন এটা দেয়ালে পিঠ থেকে গেলে, মানুষ যখন দেখে যে দেয়ালে পিঠ থেকে গেছে তখন সে অবশ্যই আপনাকে ধাক্কা দিবে। সেই ধাক্কাটাই 5 তারিখে হয়েছে। গণভবনে যে হামলাটা হয়েছে, গণভবনে বা শেখ হাসিনার বা 32 নম্বর বাসায় যেটা হয়েছে, বাসা পুড়িয়ে ফেলা হয়েছে, কারণ আপনারা সব জায়গায় যেখানে সেখানে পারেন সেখানেই শেখ মুজিবের মূর্তিটা আপনি সুন্দরভাবে তৈরি করে রেখেছেন। আপনি দেশের কয়টা মানুষকে জিজ্ঞেস করেছেন? তখন যারা মূর্তি তৈরির ব্যাপারে যারাই বলেছে যে না এটা আসলে ঠিক হবে না, মূর্তি তৈরি করা ঠিক হবে না, শেখ মুজিবুর রহমানের মূর্তি আপনারা তৈরি করতে পারবেন না, সে আলেমদেরকে, সে মানুষদেরকে আপনারা আয়না ঘরে নিয়ে অনেককে খুন করে ফেলেছেন। অনেককে আপনারা এমনভাবে খুন করেছেন সেই খুনের কোনো বর্ণনা হয় না। আপনারা সে মারা গিয়ে একটা লোক, তাকে আপনারা মেরে ফেলছেন, তাদেরকে সাফোকেট করে মেরে ফেলছেন আপনি দিয়ে, তারপরে সাফোকেট করে যখন মারলেন তার উপরেও আপনাদের শক মিটেনি। আপনারা তার গলার মধ্যে বড় একটা পাথর ঝুলিয়ে দিলেন, পাথর ঝুলিয়ে তারপরেও তার পেটের মধ্যে আপনার ছুরি মারতে হবে, তারপরে আপনি তাদেরকে সাগরে ফেলতে হবে। কোন ধরনের বর্বরতা এটা? একটা গুলি করে মেরে ফেলতেন। আর ওই পরিবারটা আজ এত বৎসর, 13-14 বৎসর তারা জানে না। আর সেই পরিবারকেই আপনার নেতা শেখ হাসিনা খুব সুন্দরভাবে তার মেয়েকে কোলের মাঝে নিয়ে আদর করে বলেছে, আচ্ছা আমরা দেখব তোমার বাবা কোথায় আছে। কোন ধরনের ড্রামা কুইন হলে এই কাজটা করতে পারে? আরও একজন নেতার সম্পর্কে আমরা জেনেছি রিসেন্টলি, যে নেতার ফ্যামিলি এখন দাবি করছে যে তার ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা নিজে গিয়ে তার গলায় ছুরি বসিয়ে গলা কেটে
সে একেবারে কনফার্ম করে দিয়েছে, কারণ তার ভাইয়ের লাশ যখন পাওয়া গেছে তখন তাদেরকে সেই লাশটা সাথে সাথে দাফন করতে বলা হয়েছে। তারা ওটা চেক করতে পারবে না, কিছু করতে পারবে না, সাথে সাথে দাফন করতে হবে, সাথে সাথে তাকে মাটি দিতে হবে। হোয়াই ইজ দ্যাট? আনলেস ইউ হ্যাভ গট সামথিং টু হাইড, you will allow other person to see the dead body, but you are not doing it. আপনি কি করছেন? You wanted to hide something because you know there should be marks. সেখানে তো ধরাই পড়ে গেছে, তার গলার মধ্যে, গলার এইখানে তার খুব বড় করে সেলাইয়ের দাগ ছিল। গলায় একটা মানুষ ফাঁসি দিলে সেলাইয়ের দাগ আসে? এটা যারা স্টুপিড তাদেরকে যদি বোঝান সেটা কাজে লাগবে, কিন্তু যার ন্যূনতম জ্ঞান আছে, যারা স্কুলে পড়েছে, যারা সায়েন্স পড়েছে, জীবনে তাদের বোঝাতে পারবেন না। ইটস ইম্পসিবল। তারপর আরও অনেক কথা শুনতে পাচ্ছি। আমি কিন্তু আমার ফ্যামিলি তারা থাকে বসুন্ধরায়। কই বসুন্ধরায় তো তেমন একটা ডাকাতি হয়নি। হ্যাঁ, 5 তারিখে যখন স্বাধীনতা হলো চারদিকে, ওই দিনও বসুন্ধরায় পুলিশের হাতে অনেক স্টুডেন্ট মারা গেছে। কি দরকার ছিল রে ভাই? আপনি যখন চলেই যাবেন, শেখ হাসিনা তখন চলে যাবে, সে চলে যেত। আপনি চলে যাচ্ছেন, আপনি পুলিশে বলে যেতে পারতেন যে এখন সব কিছু বন্ধ করো, আমি তো চলেই যাচ্ছি। আর এই শেখ হাসিনার জন্যই এখন দেখেন কতটা ঘৃণা পুলিশ অফিসার যারা আছেন তারা বলছেন তারা তাদের ইউনিফর্ম চেঞ্জ করবেন, কারণ মানুষ তাদের একটুও বিশ্বাস করে না। এখন এখানে আমার একটা কথা আছে, পুলিশ ভাইয়েরা আপনাদেরকে বলছি, আপনারা যা করেছেন তবা করেন, আর কখনোই আরেকজনের কথা ধরে যদি কখনো কাজ করেন, দয়া করে এই সময়টার কথা মনে রাখবেন। কেন একটা কোম্পানির জন্য, কেন একটা ইনস্টিটিউশনের জন্য, কেন একটা গভর্নমেন্টের জন্য আপনি আপনার লাইফ, আপনার পুরো ফ্যামিলির লাইফ, সবার লাইফ রিস্কে রাখবেন? কেন আপনি মানুষকে আপনাকে হেট করতে দিবেন? আমরা এমনও পুলিশ অফিসার দেখেছি যিনি কিন্তু শেখ হাসিনার কোনো অর্ডার মানেননি। উনি বলেছিলেন স্টুডেন্টদেরকে, উনি ইশারা করেছিলেন সাইলেন্ট থাকতে, চলে যেতে। সেটাও হয়েছে। অ্যাট দ্য এন্ড আর্মির সাথে পুলিশ বাহিনীর একটা ছোটোখাটো যুদ্ধও হয়েছে, যে জন্যে এখন সবাই আর্মিকে খুব ভালোবাসে এবং আর্মিদেরকে বিশ্বাস করে। আর্মি ইউনিফর্ম, সবাই ওনাদের ব্যাপারে খুব সেন্সিটিভ। এখন আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এখন আমি আমাদের যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে বলবো যে মোবাইল চেক করা এটা খুব একটা অন্যায় কাজ হয়নি। ছোটো ভাইয়েরা, তোমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করো, তারা কিন্তু সব জায়গায় অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে। এই আওয়ামী লীগ জয় কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে সে দেখবে কী করে দেশটা রান করে। ইটস নট দ্যাট ইজি টু রান এ কান্ট্রি। সে দেখে নেবে। তার মাকে আমরা এভাবে বের করে দিয়েছি, তার মা ফিরে এসেছেন, তার বাবাকে আমরা মেরে ফেলেছি, বাঙালি জাতি এর আগে মেরে ফেলেছে, সেটার জন্য রিভেঞ্জ নিতে। তার মা এতগুলো জীবন নিয়েও এখনও তার কিন্তু শান্তি হয়নি। উনি এখনও ইন্ডিয়ায় বসে তারা বিভিন্ন ধরনের কনস্পিরেসি করেই যাচ্ছে। আমাদের উচিত হবে এখন যত আওয়ামী লীগ লিডার আছেন তাদের মেজরিটিদেরকে ধরে নিয়ে আসা। এর মধ্যে কিছু কিছু আছেন যারা ভালো, তাদেরকে ধরার কোনোই দরকার নেই। তাদেরকে খুব বেশি হলে আমরা কোয়েশ্চেনের জন্য নিয়ে আসতে পারি, কিন্তু তাদেরকে কোনো কিছুই করার দরকার নেই। আর আমাদের দেশের যে ধরনের ঋণ হয়েছে, এই ঋণ আর যতগুলো টাকা বিদেশে পাচার হয়ে গেছে, যেমন যারা অনেক লিডার আছেন, অনেক এমপি আছেন যারা ধরেন আমেরিকা, লন্ডনে চলে আসছে, যেমন লন্ডনে সিলেট 3 এমপি হাবিবুর রহমান চলে আসছে। হাবিবুর রহমানের বাড়ি শুধু পুড়ে দিলেই হবে না, হাবিবুর রহমানের যেই অফিসটা ছিল সেটা পুড়ে দিলে হবে না, হাবিবুর রহমানের যে বাড়ি এখানে সে করেছে এমপি হওয়ার পরে, এই দেশে যে বাড়িটা করেছে, এই দেশে তার যে প্রপার্টি করেছে, তার ফ্যামিলির নামে, তার বউয়ের নামে, তার বাচ্চার নামে, সবগুলো আমরা বাজেয়াপ্ত করতে হবে। তাদের একটা বিজনেসও আছে, তারা ইউকে থেকে সেটা রান করত। সেই বিজনেসের নাম হচ্ছে প্রবাসী পল্লী। সেই বিজনেসটা আমরা এইখানেও ওই বিজনেসের ব্যাপারে কোয়েশ্চেন তুলতে হবে, কারণ তারা কখনোই ট্যাক্স দেয় না।
তারা তাদের আগে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তারা সবসময় লস দেখায়। তার বোন আম্বিয়া, তার একটা বিউটি স্যালন আছে, সেও লস দেখায়। তারা সবসময় ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। বাংলাদেশেও সেম কাজটা সে করেছে। সে এমপি হওয়ার পরে আমি যতদূর জানি তার তার 4টে বাড়ি হয়েছে। এর সবগুলো বাজেয়াপ্ত করতে হবে, তাদের ব্যাংক বাজেয়াপ্ত করতে হবে। তারা যে অনিয়ম করেছে, তারা যদি তারা এত খারাপ লোক, তারা মানুষ খুনও করতে পারে, মানুষকে টর্চার করতে পারে, মানুষের অনেক অনেক ক্ষতি করতে পারে। তাদেরকে সাইবার ক্রাইম থেকে শুরু করে সব ধরনের কেস দিতে হবে। তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি বাংলাদেশের সমস্ত জনগণকে অনুরোধ করব, আপনারা আর ওই আওয়ামী লীগ এমপি কারোরই বাড়িতে কোনো হামলা করবেন না, তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু নষ্ট করবেন না। কারণ এই ব্যবসা আমরা আমাদের কন্ট্রোলে নিতে হবে। এই ধরনের বাড়ি, এই গাড়ি সব বিক্রি করে আমরা আমাদের দেশের যে ঋণ হয়েছে সেই ঋণগুলো আস্তে আস্তে শোধ করতে হবে। আর আমরা বিদেশে যারা আছি, বিদেশ থেকে আমরা যদি কেউ রেমিটেন্স পাঠাই, আমরা যেন এখন ব্যাংকেই পাঠাই, যাতে আমাদের দেশটা অনেক উন্নত হয়। আমাদের দেশকে আমরাই আবার নতুন করে গড়তে হবে। আর স্টুডেন্টদেরকে বলবো, তোমরা একটু চোখ কান খোলা রাখো। আর যারা স্বাধীনতা প্রত্যাশী এবং স্বাধীনতাকে যারা সাস্টেইন করতে চায়, তাদেরকে বলছি, বাংলাদেশের জনগণ যারা আপনারা স্বাধীনতায় হ্যাপি এবং স্বাধীনতা সাস্টেইন করতে যাচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কেউ কারো ক্ষতি হতে দিবেন না। আর আমি যতদূর জানি, হিন্দু সম্প্রদায় যারা আছেন, তারা দয়া করে আপনাদেরকে কোনো কালার, কোনো ধর্ম দিয়ে আলাদা করতে দিবেন না। আপনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। আপনারও রাইট আছে আপনার ধর্ম প্র্যাকটিস করার, আমারও রাইট আছে আমার ধর্ম প্র্যাকটিস করার, আমারও একটা রাইট আছে। আর আমাদের দেশের নামে যারা আজে বাজে কথা বিদেশি মিডিয়াতে বলে বেড়াচ্ছে, আমরা কাইন্ডলি তাদেরকে একটু আইনের আওতায় এনে তাদেরকে বলবো, তারা যেই ইনফরমেশান দিচ্ছেন বাইরে, এগুলো যদি লেজিট হয় তাদের ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার নেই। যদি ওগুলো লেজিট না হয়, তাহলে দেশদ্রোহিতার আইনের আন্ডারে তাদেরকে প্রসিকিউট করা হোক। আর আমাদের আসিফ নজরুল স্যারের এক্স ওয়াইফ যিনি আছেন, উনি রোকেয়া প্রাচী, উনি একজন নেত্রী ছিলেন, আওয়ামী লীগ নেত্রী। উনি এখন যা তা বলে বেড়াচ্ছেন। ওনার একটু মন খারাপ হতেই পারে, কারণ উনি নেত্রী ছিলেন, ওনার পাওয়ার চলে গেছে। এরকম অনেক আওয়ামী লীগ নেত্রী আছেন, তাদের পাওয়ার চলে গেছে, তারা অনেক কিছু করেছেন, তারা অনেকভাবে মানুষকে টর্চার করেছেন, অনেক মেয়েকে, অনেক ছেলেকে, অনেক স্টুডেন্টকে, তারা অনেক কিছুই করেছেন। সো তাদের তো একটু সমস্যা হতেই পারে। তো ওনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি কাইন্ডলি আমার দেশের নামে ইন্ডিয়াতে কোনো আজে বাজে নিউজ দিয়ে ইন্ডিয়াতে কোনো দুই দেশের মধ্যে কোনো কনফ্লিক্ট বা রায়ট ক্রিয়েট করার কোনো চেষ্টা করবেন না, কারণ আমরা এটা হতে দেব না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা একটা ক্যাম্পেইন করেছিলেন, তাদের ওখানে আমাদের রিপোর্টার গিয়েছেন। রিপোর্টার যখন তাদেরকে জিজ্ঞেস করেছেন, আপনি কি দেখেছেন নিজের চোখে মন্দির বা মুসলমানরা ধ্বংস করে দিচ্ছে বা মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে, ও হিন্দুদের ঘরে আগুন লাগিয়েছে, তারা বলেছেন যে আমি শুনেছি অমুক এলাকায় হয়েছে, অমুক ডিস্ট্রিক্টে হয়েছে। তারা কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারেনি অমুক জায়গায় হয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়েছে, কিছু হিন্দু সম্প্রদায় তারা কিন্তু আসলে অনেক সমস্যার মধ্যে পড়েছেন। এক জায়গায় ছিল এটা যে মহিলা ইন্টারনেটে ভাইরাল করেছে, সেই সময় সুযোগটা, সে আসলে সুযোগ সন্ধানী, সে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বলে এই জিনিসটা করতে চেয়েছে। সেখানে সে মুসলমান একজন ভাইয়ের ঘর দখল করেছে, এবং সেটা আপনাদের হিন্দু সমাজে যারা আছেন তারাই সেটা উইটনেস স্টেটমেন্টস দিয়েছেন। আর সে ভদ্রমহিলা খুব একটা সুবিধার ভদ্রমহিলা না, এটা নিয়েও একটা স্টেটমেন্ট পাওয়া গেছে। অতএব সেটা আসলে বিশ্বাস করাটা অযৌক্তিক হবে। আর আরও এক জায়গায় দেখানো হয়েছে যে একজন হিন্দুকে মারা হয়েছে, সেটা আসলে একজন হিন্দু চেয়ারম্যান ছিলেন, উনি যথেষ্ট অত্যাচারী ছিলেন। আর যখনই মানুষ সুযোগ পেয়েছে, তারা তাদের যেই ক্ষোভ ছিল সেটা তার উপরে অ্যাপ্লাই করে ফেলেছেন। তবে আমি বাংলাদেশের মানুষকে একটা অনুরোধ করব, হ্যাঁ, আমরা শোষিত হয়েছি, শোষিত হওয়ার কারণে আমরা আরেকজনকে শোষণ করব, এটা করা ঠিক হবে না। কারণ সে অমানুষ হতে পারে, আমরা কিন্তু অমানুষ না, আমরা মানুষ। আর শেখ হাসিনাকে আমি বিনীত অনুরোধ জানাবো, তার ছেলেকেও বিনীত অনুরোধ জানাবো। আর যারা যারা আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এমপি এবং মন্ত্রী সমুদায় আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমার
একান্ত অনুরোধ, আপনারা কেউ এবং আওয়ামী লীগের যারা লোক আছেন, আপনারা কেউ দয়া করে দেশের এগেনস্টে কোনো কথা বলবেন না, দুই দেশে কোনো কনফ্লিক্ট সৃষ্টি করবেন না, আপনার যদি দেশের প্রতি এতটুকু ভালোবাসা থাকে। আর শেখ হাসিনাকে বলবো, আপনি দয়া করে আর আসবেন না, কারণ আপনি অনেক মানুষ, অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন। এখন আপনাকে একটা কথা শুধু বলবো, আপনি এখন যদি পারেন, আপনি মুসলমান হলে ইয়ানফসি ইয়ানফসি বলেন, আর সারাক্ষণ শুধু আল্লাহর কাছে মাপ চান, কারণ আপনার এছাড়া আর কোনো গতি আমি দেখতে পাচ্ছি না। কারণ আপনার অর্ডারে অনেক অনেক 20,000-এর বেশি মানুষের প্রাণ চলে গেছে, 20,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার অর্ডারে মানুষ কথা বলতে পারেনি, আপনি চরমভাবে মানুষকে অত্যাচার করেছেন, আপনি এমনও করেছেন যে আপনার অর্ডারে একটা নিরীহ মানুষের ফাঁসি হয়েছে, নিরীহ অনেক মানুষের ফাঁসি হয়েছে। এখন যদি পারেন একটা কাজ করতে পারেন, আপনি যদি রিপেন্ট করতে চান, আপনি দেশে ফিরে আসেন, দেশে এসে আপনি সারেন্ডার করেন, আপনাকে প্রসিকিউট করা হবে, আমাদের দেশটা শান্তি হয়ে যাবে। আর আপনার ছেলে জয়ের প্রতি আমার একটা অনুরোধ, তুমি জয় ভাই, আপনি ওই বাংলাদেশের বাইরে বসে, আমেরিকায় বসে দয়া করে ওই দেশের মধ্যে কেউ সৃষ্টি করার চেষ্টা করবেন না, আনরেস্ট করার সৃষ্টি করবেন না, ঠিক আছে? আপনারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, দেশের যেই আইন সমাজ আছে সেটা ধ্বংস করেছেন, আপনারা দেশের সমস্ত ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশন, আমাদের যেই পুলিশ বাহিনী আছে, তাদের লাইফ ধ্বংস করে দিয়েছেন। দেখেন, আপনাদের প্রতি এতটা ঘৃণা জন্মে গেছে, মানুষ তাদেরকে এত ঘৃণা করে, তারা এখন তাদের পোশাক চেঞ্জ করতে চাচ্ছে। তবে হ্যাঁ, আমি পুলিশ ভাইদেরকেও বলবো, আপনি হয়তোবা অনেক কারণে আপনারা স্টুডেন্টদের গুলি করতে হয়েছে, কিন্তু এটা এক্সকিউজ হয় না। আপনি ইচ্ছে করলে আপনার জবটা ছেড়ে দিতে পারতেন, যদি এখন মনে করেন যে না সেটাও সম্ভব ছিল না, সেটা আপনি দয়া করে আপনার সামনে এসে, সবার সামনে এসে আপনার জাস্টিফাই করেছেন, আমরা অনেক বুঝেছি। কিন্তু যারা যারা গুলি করেছেন, যেহেতু আপনি মার্ডার করেছেন, আপনাকে প্রসিকিউট করতে হবে, উই আর সরি টু সে। আর আরেকটা জিনিস হচ্ছে, শুধু পোশাক বদলালে হবে না, আপনারা দয়া করে আপনাদের ব্যবহার সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলুন, আপনারা ঘুষ খাওয়া বন্ধ করেন, জনগণের বন্ধু হওয়ার জন্য চেষ্টা করেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার আর তেমন কিছুই বলার নেই, আমি শুধু বলতে যাচ্ছি আমার দেশটা সুন্দর হবে যদি আমরা নতুন করে, আমরা যদি সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি। আর আওয়ামী লীগ ভাই যারা আছেন, আওয়ামী লীগ নেতা যারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের দলীয় স্বার্থে আমাদের দেশের কোনো ক্ষতি করবেন না, দলীয় স্বার্থে আপনি ইন্ডিয়া বাংলাদেশে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করবেন না, বা কোনো স্বৈরাচারী কোনো মানে লিডারকে এদেশে নিয়ে আসবেন না। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। আপনার শেখ হাসিনা, আমি আপনাকে বলছি, আপনার বাবাকে উনি স্বৈরাচারী হওয়ার কারণেই সবাই তাকে, মানে 4 জন অফিসার তাকে মেরে ফেলেছেন, এবং দেশটা ওই দিন মানুষ আনন্দ করেছিল আজকের দিনের মতো ঈদ যেভাবে করেছে 5 তারিখে। আপনার বাবাকে যদি আপনি আবার সম্মানের স্থানে বসাতে চান, তাহলে যদি আবার কখনো আপনি আপনার ক্ষমতা ফিরে পান, জোর করে কোথাও আপনি কোনো ভাস্কর্য তৈরি করবেন না, কারণ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে এই জিনিসটা সম্পূর্ণরূপে নিষেধ। আমাদের শিরক এমন একটা জিনিস, শিরক করলে কখনো তার ক্ষমা নেই। তো আপনি অ্যাজ এ মুসলিম, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন বা করে থাকে, বা আপনার ফ্যামিলি করে থাকে, বা আপনার ছেলে করে থাকে, তাহলে আশা করি আপনারা এর কখনো পক্ষে থাকবেন না। আর আপনারা যদি মনে করেন না, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বলা এটা মুসলমানে আছে, আর আপনি যদি মনে করেন যে না এটা বলা যাবে না, তুমি এটা রং বলেছ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এখন নামে মাত্র মুসলমান অনেকেই আছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে আবার ধন্যবাদ জানাই আমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা যারা মারা গেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং দেখি চেষ্টা করে যদি কিছু করা যায়, যারা বাচ্চারা মারা গেছেন বা যে তাদের ফ্যামিলি মেম্বার হারিয়েছেন, তাদের জন্য যদি পারা যায় আমরা কিছু করতে পারি তো করব। আর প্রবাস থেকে আর কিছু না পারি, যদি কিছু রেমিটেন্স দিয়ে যদি হেল্প হয়, বা তাদেরকে যদি কিছু পয়সা দিয়ে কোনো হেল্প করা যায়, বা কোনো ফান্ডিং যদি কোনোভাবে অর্গানাইজ করা যায়, তাহলে আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আমার
এখন এখানেই শেষ করছি। আমরা সবাই মনে রাখতে হবে, সব কিছুর আগে আমার দেশ, তারপর আমি একজন মানুষ, তারপর আমার ধর্ম, বর্ণ সব কিছু চলে আসে। আমরা সবাই বাংলাদেশি, ভুলে গেলে চলবে না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমার সবার। আমি সবার কাছে বাংলাদেশের একটা সুস্থ বাংলাদেশ চাই, আর সেই লক্ষ্যে আমি আমার স্পিচ এখানে শেষ করছি, আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।